গভীর রাত, বাড়ির সবাই ঘুমে মগ্ন। তুর্য কলিং বেল না বাজিয়ে নিজের কাছে থাকা এক্সট্রা কি দিয়ে দরজা খোলে। অতঃপর পুনরায় দরজা আটকে সোজা নিজের রুমে চলে যায়। আর সারাদিন দুই বন্ধু একসাথে ছিল তারা। তুর্য নিজ কক্ষে প্রবেশ করে দেখে ডিম লাইট জ্বালানো। তাই সে সর্বপ্রথম বড় লাইটটা জ্বালায়, অতঃপর তার দৃষ্টি রাখে সোফাতে। আর সঙ্গে সঙ্গে কাশি উঠে যায় তার। চোখ খিচে বন্ধ করে নেয়। একটা শুকনো ঢোক গিলে আবারও সেদিকে তাকায়। সোফায় একদম কাছে গিয়ে মীরার পা থেকে পেট পর্যন্ত থাকা পাতলা কম্বলটা গলা পর্যন্ত টেনে দেয়। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে মীরার মা কাছে ফ্লোরে বসে পড়ে। বিড়বিড় করে বলে, নির্বোধ, এত বড় গলার জামা কে পরে? নাকি সবাই আমাকে ইমপ্রেস করার ধান্দা? তোর যে দৃষ্টি নিবন্ধ মীরার প্রতি, কি মায়া তার এই মুখে। পানপাতার ন্যায় ছোট্ট মুখনিতে মহান আল্লাহ তাআলা মায়া যেন ঢেলে দিয়েছে। হঠাৎ ঘুমের ঘোরে মীরা তার চোখ মুখ কুঁচকে দেয়। সামনের চুলগুলো চোখের উপরে এসে পড়েছে তার। ঘুমের মধ্যে সে মহাবিরক্ত। হয়তো মেয়েটা জাগনা অবস্থায় থাকলে একটা ফু দিয়ে তা সরিয়ে দিত, কিন্তু সেটা এখন হওয়ার সম্ভাবনা নেই। মেয়ে তো ঘুমে বিভোর। তুর্য ডান হাতের তর্জনী দিয়ে ঠেলে সেগুলো মেয়েটার কানে গুঁজে দেয়। অতঃপর তার হাতটা নিয়ে রাখে মেয়েটার মুখ বিবরে। গালের একপাশে কাটা দাগটা এসে থেমেছে ঠোঁটের কোণে। সেখানে হাত বুলিয়ে দেয় তুর্য। না, মেয়েটার সৌন্দর্য কমেনি একটুও। এই সামান্য দাগটা তার সৌন্দর্য কমাতে পারেনি। এই কোমল গণ্ডদেশে সে ব্যথা দিয়েছিল তাদের বিয়ের প্রথম রাতে। আঁখি চোরা বন্ধ করে নেয় তুর্য। তার মনে পড়ে যায় সেদিন সেই মায়াবী ভীতি পতনখানি। আসলে সে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। আচমকা বসা থেকে উঠে পড়ে তুর্য। অতঃপর বড় বড় পা ফেলে ওয়াশরুমের ভিতরে প্রবেশ করে। এত রাতে এই অসময়ে শাওয়ার নিচ্ছে তুর্য চৌধুরী। তার এখন মাথা গরম, রাগে তার সারা শরীর জ্বালা করছে। এই মুহূর্তে তার সব থেকে বেশি রাগ লাগছে তার প্রাণপ্রিয় বন্ধু মাহিরের ওপর। কেন 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 মাহির? সব জানা সত্ত্বেও কেন করলি এমন? কেন বাধ্য করলি ওকে বিয়ে করতে? কথাগুলো বলতে বলতে দেয়ালে গায়ে শক্তি দিয়ে ঘুষি মারে তুর্য, যার দরুন হাতের আঙ্গুলগুলো থেতলে যায়। আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই শরীরে। ধপ করে বসে পড়ে সেখানে। মনে করতে থাকে ক্যাফেতে বসে তার আর মাহিরের কথোপকথন। কি এমন দরকারি কথা যে ফোনে বলা যাবে না? বল তাড়াতাড়ি, সময় নেই বেশি। টিফিনের পরে ক্লাসটা আমার, তাড়া দিয়ে বলে তুর্য। তুর্য, বল। শোনার জন্য এত এত কাজ ফেলে এসেছি। আজ আর নাবকে মেন পয়েন্ট থেকে বলবি। নে শুরু কর। তুর্য, মীরা একজনকে পছন্দ করে। বয়স কত ওর? এই তো 18 শেষ হয়েছে, 19 পড়েছে। এই বয়সে পছন্দের কি বোঝে? খুব পেকেছে না? এখন সোজা বাড়ি যাবি আর তোর আদরের কলিজার কানের নিচে দুটো দিবি। দেখবি মাথা থেকে সব ভূত বেরিয়ে গেছে। তুই যেভাবে বলিস না প্লিজ। আমার বোন আর সবার মতো না। হোয়াট ডু ইউ মিন বাই সবার মতো? মাহির বোঝার চেষ্টা কর, এটা ওর আবেগের বয়স। আর আজ যেটা ও পছন্দ বলে মনে করছে সেটা কাল পর্যন্ত তার পছন্দের তালিকায় নাও থাকতে পারে। সেটা আমি মানি না। এতটুকু আমি চিনি আমার বোনকে। সহজে ওর কিছু পছন্দ হয় না। আর যেটা পছন্দ করে সেটা মন থেকে করে। তাহলে আর কি করার? বিয়ে দিয়ে দে তার সাথে, যাকে তোর বোন চায়। কিন্তু মীরা যে কথা বলতে পারে না। ওহ স্টপ মাহির, তোর ফালতু কথা রাখ। তার মানে তার সাথে মীরার বিয়েটা দেওয়াই যায়? অবশ্যই। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচে মাহির। তার চোখ মুখ খেলে যায় তৃপ্তির হাসি। অত্যধিক আনন্দে তার সারা শরীর মৃদু কাঁপছে। সে বুঝতে পারে এই কম্পর প্রচুর পরিমাণে এক্সাইটমেন্টের কারণে। নিজের এক্সাইটমেন্টগুলো চেপে রেখে তুর্য দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় মাহির। এতে বেশ অবাক হয় তুর্য, তবে কিছু বলে না। মীরাকে তুই বিয়ে করে না তুর্য, দেখবি তুই ঠকবি না। আর 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 কি কি উল্টাপাল্টা বকছিস? মাথা ঠিক আছে তোর? তুর্য প্লিজ ভাই, আমার বোঝার চেষ্টা কর। মীরা তোকে পছন্দ করে, তুই ওকে বিয়ে করে নে। অসম্ভব। আমি মীরাকে? পাগল হয়ে গেছিস তোরা দুই ভাই বোন? মাহির, মীরা ছোট মেয়ে, ওর ভাবনাতে এসব আসতেই পারে। কিন্তু সব জানা সত্ত্বেও তুই এসব কীভাবে বলছিস? আমি জাস্ট অবাক হচ্ছি তোর বাচ্চামো দেখে। তার মানে তুই বিয়েটা করবি না? না। চল ঠিক আছে, মীরাকে সামলানোর জন্য মামা মিলি দুজনে আছে, হয়তো আমি থাকবো। কথাটা শেষ করতে পারল না মাহির। তার আগে নাকের ওপরে কারো বলিষ্ঠ হাতের ঘুষি এসে পড়েছে, যার ফলস্বরূপ তার নাক দিয়ে গরম তাজা রক্ত বেরিয়ে আসে। তবে ওপর থেকে কিছু বোঝা যায় না। মাহিরের বুঝতে বাকি থাকে না শক্ত হাতের মালিককে। সে জানতো এমন কথার পরিপ্রেক্ষিতে তার অবস্থা এরকমই হওয়ার ছিল। তুর্যের দিকে তাকিয়ে একটা অমায়িক হাসি উপহার দেয় মাহির, যার ফলস্বরূপ দ্বিগুণ রেগে যায় সে। চোখ মুখ লাল হয়ে আছে তুর্যর। রাগের চোটে তার সারা শরীর থরথর করে কাঁপছে।
আর বসে থাকতে পারে না সে। উঠে পড়ে চেয়ার ছেড়ে মাহিরকেও টেনে তোলে। অতঃপর তার কলার ধরে হিসিয়ে বলতে শুরু করে, আই হেট ইউ মাহির আহমেদ খান। কোনো দিনও বুঝিসনি আমাকে, এখনও বুঝলি না। একটু থেমে ডান হাতের তর্জনীর আঙুলটা বুকের বাঁ পাশটা ঠেকিয়ে বলে, এখানটায় লাথি মেরে চলে গেছে সে। একটা বারের জন্য আমার কথা ভাবিনি। আবেগ ছিলাম আমি তার, কম বয়সে ভালোবাসা যা আস্তে আস্তে ফিকে হতে দেরি লাগেনি। আর কিছু বলতে পারে না তুর্য। এক ধাক্কা দিয়ে ফেলে দেয় মাহিরিয়াকে তার পূর্বের সিটে। অতঃপর চলে আসতে নিয়েও দাঁড়িয়ে পড়ে, নিজ গম্ভীর্য বজায় রেখে বলে ওঠে, আমি রাজি। সন্ধ্যার সময় কাজে অফিসে চলে আসিস তোর বোনকে নিয়ে। এক মুহূর্ত সময় নষ্ট করে না তুর্য, চলে যায় সেখান থেকে। পারবে না সে এই ছেলেটাকে কষ্ট দিতে। হাজারো দূরত্ব এদের মধ্যে থাকলেও মনের দূরত্ব কখনো ছিল না তাদের। তাই তো আলাদা আলাদা কলেজে পড়েও, এমনকি নিজ নিজ কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তারা জিগরি দোস্ত। চোখ খুলে উঠে যায় তুর্য। অতঃপর ভেজা কাপড় ছেড়ে কোমরে একটা টাওয়েল পরে নেয়। হাত বাড়িয়ে আর একটা টাওয়েল নিয়ে সেটা নিয়ে নিজের মাথা মুছতে মুছতে গিয়ে নাকে একটা মিষ্টি মেয়েলি ঘ্রাণ পায়। আবেশের চোখ বন্ধ হয়ে যায় আপনা আপনি। ওভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু সেদিকে কোনো রকম খেয়াল নেই তার। এখন আর রাগ লাগছে না তুর্যর। এই মিষ্টি ঘ্রাণটা যেন তার কাছে ম্যাজিকের মতো কাজ করছে। এত এত রাগ ক্লান্তি যেন নিমিষে দূর হয়ে গেল। তার সারা শরীর অদ্ভুত প্রশান্তিদায়ক তরঙ্গ খেলে যায়। তুর্যের টাওয়েলটা চোখের সামনে ধরে অবাক হয় সে। হৃৎপিণ্ড তরাক করে ওঠে তার। এটা তো তারটা নয়। তার মানে? ভ্রু জোড়া কুঁচকে যায় তার। বিড়বিড় করে বলে, মেয়েটা কোন সাবান শ্যাম্পু ইউজ করে? কই, তারটায় তো এত মিষ্টি ঘ্রাণ নেই। গম্ভীর ঘুমে আচ্ছন্ন মীরা। হঠাৎ মুখের উপরে তরল কিছু পড়াতে নাক মুখ কুঁচকে নেয় সে। অতঃপর পিটপিট করে চোখ খুলতে দেখতে পায় তার সামনে অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে তুর্য চৌধুরী। তার দিকেই। বাড়ির মেন ফটকে পা দিতেই মনটা খারাপ হয়ে যায় মাহিরের। এত রাত করে বাড়ি ফেরেনি সে কখনো। যত ব্যস্ততার মধ্য দিয়ে যাক না কেন, 9টার মধ্যেই ফেরার চেষ্টা করে। তার কলিজাটা যে না খেয়ে অপেক্ষা করতো তার জন্য। মুচকি হাসে মাহির। তার ছোট্ট বোনটা আজ কত বড় হয়ে গেছে, কিন্তু তার কাছে তো কিছুই আবদার করে না। লাস্ট কবে আবদার করেছে ভাবতে থাকে মাহির। হ্যাঁ, মনে পড়েছে। 13 বছর বয়সে তার কলিজাটা তার কাছে লাস্ট আবদার করেছিল লং ড্রাইভে যাবে বলে, কিন্তু সে তো নিয়ে যায়নি। বাবাকে সাথে করে যেতে বলেছিল। কিন্তু কেন সে নিজে যায়নি? সে গেলে হয়তো বা তার বাবা বেঁচে যে থাকতো, আর তার বোনের তোতা পাখির ন্যায় কথাগুলো সারা জীবনের জন্য হারিয়ে যেত না। কিছু ভাবতে পারছে না মাহির। ওখানে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ে। এতক্ষণ যাবৎ সবটাই খেয়াল করেছিল মিলি নিজের রুমের বারান্দা থেকে, কিন্তু মাহিরের এরূপ অবস্থার কারণ খুঁজে পায় না সে। তাই দেরি না করে এক ছুটে নিচে নেমে আসে। আস্তে আস্তে মাহিরের দিকে এগিয়ে যায়। সে নিজেও বসে পড়ে মাহিরের মতো করে। মাহির লাল লাল চোখে সামনে তাকিয়ে দেখে মিলিকে। কিছু বলতে যাবে তার আগেই ঠোঁটের উপরে আঙ্গুল চেপে ধরে মিলি। মুখে আওয়াজ বের করে, অনেক রাত হয়েছে, তোমার ঘুমের প্রয়োজন বলে দুহাত দিয়ে টেনে তুলল মাহিরকে। 6 ফুটের স্বাস্থ্যবান শরীরটাকে তুলতে বেশ বেগ পেতে হলো তাকে। মাহিরকে বিছানায় শুয়ে দিয়ে চলে আসতে নিলে তার ডান হাতে টান পড়ে। পেছন ফিরে দেখে মানুষটা তার দিকে তাকিয়ে আছে। তার চোখে রয়েছে হাজারো ভয়, কাউকে পেয়ে হারানোর ভয়। আজকে রাতটা আমার কাছে থেকে জানা মিলি, বুকের এখানটায় বড্ড জ্বালা করছে। বুকের বাপাসটা দেখিয়ে বলে মাহির। না করতে পারেনি মিলি। এই মানুষটাকে যে এভাবে দেখতে পারবে না সে, তাই তো নিজের পাহাড় সমান অভিমানগুলোকে সাইডে রেখে শুয়ে পড়ল মাহিরের পাশে, মাঝে অনেকটা জায়গা ফাঁকা রেখে। কিন্তু মিলিকে অবাক করে দিয়ে তার বুকে মাথা রাখে মাহির। অতপর মাথাটা খানিকটা তুলে মেয়েটার থুতনিতে হালকা করে ওষ্ঠের উষ্ঠ স্পর্শ ছুঁয়ে দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে একটা শান্তির ঘুমের উদ্দেশ্যে। এদিকে মিলি নিজের ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। দেখাবে না কাউকে তার এই অশ্রু, এগুলো একান্তই তার। গভীর ঘুমে আচ্ছন্ন মীরা। হঠাৎ মুখের উপরে তরল কিছু পড়ায় নাক মুখ কুঁচকে নেয় সে। পিটপিট করে চোখ খুলতে দেখতে পায় তার সামনে অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে তুর্য চৌধুরী তার দিকে তাকিয়ে আছে। চোখ বুজে অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ে মীরা আর ভাবতে থাকে, এই বেশরম লোকটা তার স্বপ্নের মধ্যেও কেমন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে মীরার কাণ্ডে হকচকিয়ে যায় তুর্য। সে যে সামনে দাঁড়িয়ে আছে সেটা দেখেও ভাব নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল মেয়েটা। এতে নিজের আত্মসম্মানে লাগে তুর্যর। তাই হাত ধরে হ্যাচকা টান দিয়ে শোয়া থেকে বসালো তাকে। অতঃপর বলতে শুরু করলো, এই মেয়ে, সমস্যা কি? কাকে ভাব দেখাও তুমি? আমি তুর্য চৌধুরী। আমাকে ভাব দেখানোর আগে অন্তত 10 বার ভাববে। আরও অনেক কথা শোনাতে চেয়েছিল তুর্য, কিন্তু মেয়েটা নয়নজোড়া এদিক ওদিক করাতে থেমে যায়। ভাবতে থাকে মীরার অস্থিরতার কারণ।
অতঃপর নিজের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মীরার হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। পুনরায় গলায় গাম্ভীর্য বজায় রেখে বলে, আমার নিজের রুমে আমি যেভাবে খুশি সেভাবে থাকতে পারি। কারো অসুবিধা হলে সেটা তার সমস্যা। বাই দ্য ওয়ে, তোমার টাওয়েলটা আমার টাওয়ালের কাছে কেন রেখেছিলে? ভুলে তোমারটা ইউজ করে ফেলেছি। ওরা দিয়ে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। ছি, কি সাবান শ্যাম্পু ইউজ করো তুমি? সেই বিশ্রী গন্ধটা আমার নাক থেকে যাচ্ছেই না। অপরাধীর ন্যায় মাথা নিচু করে নেয় মীরা। এই রাত দুপুরে লোকটা তাকে টেনে তুলল অপমান করার জন্য। ভাবতে ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। সে তো চলে যেতেই চেয়েছিল, বেশরম লোকটা তো তাকে যেতে দিল না। এখনো পর্যন্ত ফুপিয়ে চলেছে মীরা। তুর্য ভাবতেও পারেনি এই সামান্য কথাটা জিজ্ঞাসা করাতে মেয়েটা কেঁদে দেবে। আগে জানলে এবুকু হতো না সে। ইয়া আল্লাহ, ডান হাতটারই লাগার দরকার ছিল। এবার কিভাবে কি করব। আর চোখে মীরার দিকে তাকিয়ে তাকে শুনিয়ে শুনিয়ে বলে তুর্য, গলা স্বরটা যতটা পারে করুণ করে। তুর্যর করুণ গলার আওয়াজ শুনে ফোফানো বন্ধ হয়ে যায় মীরার। আর চোখে দেখে নেয় তুর্যকে। এখনো পর্যন্ত লোকটা কাপড় না পরে বেশরমের মতোই কোমরে টাওয়াল পেঁচিয়ে রয়েছে। চোখ সরিয়ে নেয় সে। অতঃপর লোকটার ডান হাতের দিকে নজর বুলায়। হৃৎপিণ্ড তরাক করে ওঠে মীরার। চিত্ত অস্থির হয়। এক নিমিষে উঠে দাঁড়ায় সে। ঘরের এদিক ওদিক ছুটে বেড়ায় ফার্স্ট এড বক্স পাবার আশায়। ড্রয়ারে আছে। আর কিছু বলতে হয় না তুর্যকে। তার আগে মীরা সেখান থেকে বক্সটা নিয়ে এসেছে। তুর্যের হাত ধরে টেনে তাকে বিছানার এক পাশে বসিয়ে দেয়। অতঃপর নিজেও বসে তার সামনে। খুব যত্ন সহকারে আলতো হাতে ফু দিয়ে দিয়ে ড্রেসিং করিয়ে দেয়। নিজের প্রতি মীরার এত যত্ন দেখে অবাক হয়ে যায় তুর্য। সেও তো একজন ডাক্তার। কই কোনো নার্সকে তো এত যত্ন নিয়ে ড্রেসিং করতে দেখেনি। আর মুখটা এমন বানিয়েছে যেন নিজে ব্যথা পেয়েছে। মনে মনে এসব ভেবে চলেছে তুর্য। মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের করছে মীরা। উত্তেজিত হয়ে হাত দিয়ে কিছু একটা ইশারা করছে। কিন্তু তুর্যের সেদিকে কোনো খেয়াল থাকলে তো? সে তো মীরাকে দেখতে ব্যস্ত। আবারও মীরা সেই একই রকম আওয়াজ করে মুখ দিয়ে ডান হাতের পাতাটা উল্টো দিক থেকে আঙুলগুলো কিছুটা ছড়িয়ে সামনে ঘোরায়। এবার আর তুর্যর বুঝতে বাকি থাকে না মেয়েটা কি বোঝাচ্ছে। তাই কিছুটা আমতা আমতা করে উত্তর দেয়, আসলে আমি না মানে ওয়াশরুমে ফ্লোরে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। তুর্যের কথায় চোখ ছোট ছোট করে তাকায় মীরা। তা দেখে তুর্য বলে, বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা চলো, তোমাকে নিয়ে গিয়ে আমি যেভাবে পড়েছিলাম ঠিক সেভাবেই ফেলি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। তুর্যর এরকম তেরা কথায় দমে যায় মীরা। চুপচাপ সেখান থেকে উঠে এসে নিজের নির্ধারিত জায়গায় শুয়ে পড়ে তুর্যের দিকে পিঠ করে। তা দেখে মুচকি হাসে তুর্য। অতঃপর বিড়বিড় করে বলে, বাবা, এই মেয়েটা দেখছি রাগ করতেও জানে। আজানে মিষ্টি ধ্বনিতে ঘুম ভেঙে যায় মীরার। অতঃপর শোয়া থেকে উঠে আস্তে ধীরে ওয়াশরুমের দিকে যায়। গত দুদিন ধরে তার ফজরের নামাজটা কাজা হচ্ছে, কিন্তু আজ তার রব তাকে ঠিক সময় মতো জাগিয়ে দিয়েছেন। অজু করে নামাজ আদায় করলো মীরা। অতঃপর গুটি গুটি পায়ে তুর্যের বিছানার কাছে গেল। তুর্যের ব্যান্ডেজ করা হাতটার ওপরে আলতোভাবে বার কয়েক হাত বুলিয়ে দিয়ে তুর্যের মুখের দিকে তাকায়। বেঘরে ঘুমাচ্ছে মানুষটা। তার ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে। দেখে মনে হচ্ছে নাদান বাচ্চা। মুচকি হাসে মীরা। তুর্যর ওই সিল্কের চুলগুলো খুব পীড়া দিচ্ছে তাকে। আলতো হাতে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। মনের ঘরে সুপ্ত বাসনাটাকে দমিয়ে না রেখে হাত বাড়ায় সে, একটু ছুঁয়ে দেবে বলে। তবে তার হাতটা তা স্পর্শ করতে পারল না। তার আগেই তার হাত তুর্যর হাতের মুঠোয় চলে যায়। কি করতে যাচ্ছিলে তুমি আমার সাথে? তুর্য সামান্য অবাক হয়ে গম্ভীর স্বরে তার দিকে প্রশ্ন ছুড়লে ভ্যা করে কেঁদে দেয় মীরা। যা দেখে তুর্য কিংকর্তব্য বিমূঢ়। আসলে তুর্য বুঝতে পারছে না এটা মাহিরের বোন কিনা। মাহিরের মতো সাহসী একরোখা জেদি টাইপের ছেলের এরকম বোন হয় কী করে, যে কিনা কিছু না বলতেই ভ্যা করে কাঁদে। আসলে তুমি মাহিরের বোন তো, নাকি কোনো ভীতু শালার সাথে কে নিয়ে এসেছে কেউ? কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়ে মীরা। তার মানে তুমি মাহিরের বোন না, তাই তো? এবার তাড়াহুড়ো করে মাথাটা উপর নিচ করে। ও আচ্ছা, তুমি মাহিরের বোন। আর তোমাকে ভীতুশালা থেকে আনা হয়নি। তোমাকে তোমার বাবা মা ভালোবেসে এনেছে, তাই তো? এবারে হাসি মুখে ঘাড় নাড়ায় মীরা, যার অর্থ হ্যাঁ, সে মাহিরের বোন, কোনো ভীতুশালাতে ভীতু না। চৌধুরী বাড়িতে আজ সকাল সকাল তোড়জোড় দেখে অবাক হয় মীরা। সামনে না গিয়ে সিঁড়ি থেকে নেমে এক কোণা দাঁড়িয়ে থাকে। অতঃপর তাকে আরও অবাক করে দিয়ে ছোট ছোট একজোড়া হাত পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। মীরার বুঝতে বাকি থাকে না এই পিচ্ছি পিচ্ছি হাত দুটি কার। মুচকে হাসে সে। ছোট্ট তানহার হাত দুটো টেনে সামনে দাঁড় করায়। অতঃপর বাচ্চাটার সামনে হাঁটু মুড়ে বসে তার গোলাপি পাতলা ঠোঁট দিয়ে তানহার ছোট কপালে আদর করে দেয়। তা দেখে খিলখিল করে হাসে তানহা। মীরা তার
দুটো হাত এক জায়গায় করে কানের এক পাশে রেখে চোখ বুজে আবার খোলে। অতঃপর অবাক হওয়ার ভঙ্গিতে হাত নেড়ে কিছু একটা ইশারা করে, কিন্তু তানহা তার ইশারা বুঝতে না পেরে ঠোঁট ফোলায়। আর তখনই পেছন থেকে তার ছোট পাপার আওয়াজ আসে, তানহা মাই বেবি, তোমার ছোট মাম্মা তোমাকে জিজ্ঞাসা করছে তুমি আজ এত সকাল সকাল উঠে পড়েছো কেন। তুর্যের মুখে তাকে উদ্দেশ্য করে বলা তানহার ছোট মাম্মা কথাটি যেন তার কানে বেজে চলেছে। অদ্ভুত সুখ যেন তার সারা শরীরে খেলে যায়। দেহের মধ্যে থাকা নাম না জানা সুখ পাখিটা তার ডানা ঝাপটানো শুরু করে দিয়েছে আনন্দে। আজকে তো সুপাপা আসবে, তার জন্যই তো আমি অনেক ভোরে উঠে পড়েছি। তানহার কথা শুনে মীরা তার নিজের মধ্যে হওয়া অদ্ভুত অনুভূতিটা এক প্রকার দমিয়ে রাখে। অতঃপর এই সুপাপাটা কে জানার জন্য ভ্রু কুঁচকে তুর্যের দিকে তাকালে দেখতে পায় তুর্য এতক্ষণে হাসি মুখটা নেমে সেই থমথমে হয়ে গেছে। আরে মীরা, তুমি এখানে? আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম, এসো আমার সাথে, একটু হাতে হাতে কাজ করবে। কি পারবে তো? আঁচলে হাত মুছতে মুছতে কথাগুলো বলল তুলি। মীরা তার ভুবন ভুলানো হাসি মুখটা দিয়ে মাথাটা এক পাশে নাড়ে, যার অর্থ সে পারবে। মাথা ব্যথাতে আজ আর বিছানা ছেড়ে ওঠেনি শান্তি চৌধুরী। যেদিন থেকে ওনার চাঁদের টুকরো ছেলেটা ওই বুবো মেয়েকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে, সেদিন থেকেই মাইগ্রেনের যন্ত্রণা যেন প্রখর হয়েছে। কিছুতেই তিনি ওই বোবা মেয়েটাকে মানবেন না ছেলের বউ হিসাবে। কি করে তিনি ছেলেকে বোঝাবেন ওই বোবা মেয়েটা ওনার সোনা বাবাটার যোগ্য নয়? ঘরের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করছে তুর্য। আজ রবিবার হওয়ার দরুন তার ছুটি। ভেবেছিল মীরাকে নিয়ে একবার ও বাড়ি যাবে, মেয়েটা ভাইয়ার আদুরে কি না। আবার গত রাত থেকে কি কান্নাটাই না করলো। আচ্ছা, মাহিরে যদি জানতে পারে তার কলিজার বোনটাকে তুর্য অনেক খাদিয়েছে, তাহলে সে কি করবে? না না, সে আর কিছু ভাবতে পারছে না। নাকের উপরে বার কয়েক হাত বুলিয়ে নেয় তুর্য। টেবিলের ওপরে থাকা ফোনটা অনেকক্ষণ যাবৎ বেজে চলেছে, কিন্তু সেদিকে তুর্যের কোনো খেয়ালই নেই। একবার দুবার তিনবার চারবারের বেলায় হুঁশ আসে তুর্যর। সে এতক্ষণ তার কল্পনার জগতে ব্যস্ত ছিল। তুর্য ফোনটা হাতে নিয়ে দেখে মাহির কল করেছে। যে না সে কলটা রিসিভ করবে তার আগেই ডিসকানেক্টেড হয়ে গেল। ফোনের ওপাশে স্ক্রিন দেখাচ্ছে মাহির 4বার কল করেছে। আবারও তার ফোনে কল আসে, তবে এটা মাহির না, বরং রিজওয়ান। হ্যাঁ রিজু বল। স্যার সব কিছু রেডি, আমি আপনাদের বাড়ির সামনে। কখন বেরোবেন? আমরা যাচ্ছি না রিজু, জিনিসপত্রগুলো নিয়ে তুই ভিতরে চলে আয়। কিন্তু মাহির স্যার, ও কিছু হবে না, ও জানে না এ ব্যাপারে কিছু। ওকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। আচ্ছা ছাড়, তাড়াতাড়ি চলে আয়, তোকে একজনের সাথে পরিচয় করাবো। কথাগুলো বলে ফোনের লাইন কেটে দেয় তুর্য। আর এদিকে রিজু বিড়বিড় করে বলে, আসলে সব হচ্ছে কি? সকালে স্যার ফোন দিয়ে বললো নতুন জামাইরা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যা যা বাজার করে সব করে আমাদের বাড়ি আসবি, একসাথে মাহির স্যারের বাড়ি যাব। আর এখন উফ, স্যারের মাথাটা গেছে পুরো। ইয়া আল্লাহ, ছেলেটার ছোটো মাথায় কিছু ঢুকছে না, তাই সে আর কিছু ভাবতে চায় না। নতুবা দেখা যাবে ডাক্তার না হয়ে পাগল হয়ে বসে আছে। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরটা হাঁটা দিল রিজু। রিজু এসেছে অনেকক্ষণ যাবৎ, এসে থেকেই তার তুর্য স্যারের সাথে কথা বলছে কিছু কাজের বিষয়ে। এই ছেলেটাকে তুর্য খুব স্নেহ ও বিশ্বাস করে। দরকারি কথাবার্তা শেষ করে উসখুস করে রিজু কিছু একটা বলবে বলে, কিন্তু বলতে পারছে না। তা থেকে তুর্য বলে, কি সমস্যা? মেয়েদের মতো এত মুচড়ামুচড়ি করছিস কেন? যা বলবি সোজাসুজি বলে দে। এবার যেন ব্যাপারটা সোজা হয় রিজুর কাছে, তাই সে মিনমিন করে বলে, স্যার বলেছিলেন কারোর সঙ্গে পরিচয় করাবেন। হুম, গম্ভীর সুরে বলে তুর্য। অতঃপর গলা উঁচু করে মীরাকে ডাকতে থাকে। মীরা, মীরা কোথায় তুমি? এদিকে এসো তো একবার। এদিকে রান্নাঘরে উপস্থিত তুলি ও অন্যান্য মেয়েরা মুখ টিপে হাসতে থাকে তুর্যের অধৈর্য ডাক শুনে। যাও গিয়ে দেখো, এসো, তোমার জনাবের কি প্রয়োজন? হাসতে হাসতে বলে তুলি। তুলি কথা বলার ধরন দেখে লজ্জা পেয়ে যায় মীরা। মুখ নিচু করে সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে, আসলে লোকটা তার নাম নিয়ে ওভাবে চেঁচাচ্ছে কেন? এদিকে এসো। মীরা হাত ধরে টেনে নিজের পাশে অনেকটা জায়গা ফাঁকা রেখে বসায় তুর্য। এতে বেশ অবাক হয়ে যায় মীরা। লোকটা সে সামনে যতক্ষণ থাকে ততক্ষণই সে বকা দেয়, তাহলে এখন কেন এত ভালো করে কথা বলছে তার সাথে? ভেবে অভিমানে দুচোখ ভরে উঠতে নিলে সামলে নেয় মীরা। এটা মাহি স্যারের বোন, অবাক হয়ে বলে ওঠে রিজু। এতে মীরা অবাক হলে তুর্য হেসে ফেলে। বুঝে গেছিস, বলে তুর্য। না বুঝে উপায় আছে, দুজন তো একই রকম দেখতে। মাহির স্যার গম্ভীর আর স্যারের বোন একটু বেশি মিষ্টি। রিজুর কথায় মীরা সামান্য হেসে মাথা নিচু করে নেয়। রিজু জানতো মাহির স্যারের একটা বোন আছে, কথা বলতে পারে না, কোনো এক দুর্ঘটনায় মুখের কথা হারিয়ে ফেলে, কিন্তু মেয়েটা যে এত মায়াবী তা জানতো না সে। খারাপ লাগে রিজুর, এত সুন্দর একটা মেয়ে না জানি তার কণ্ঠস্বরটা কত মিষ্টি ছিল।
মনে মনে আফসোস করে সে। মীরা ও হচ্ছে রিজওয়ান খান, হবু ডাক্তারও বলতে পারো। ও খুব ভালো একটা ছেলে, পড়াশোনা সবটুকু বাদ দিলে আমার সাথেই থাকে সারাক্ষণ। তুর্যের কথা মীরা রিজুর দিকে তাকায়, মাথা নিচু করে হেসে দেয় রিজু। আর তুর্য স্যার তার প্রশংসা এভাবেই করে সবার কাছে। আর রিজু, এ মীরা, আগে বুঝে গেছিস যে মাহিরের বোন, বলে তুর্য। আচমকা উঠে দাঁড়ায় মীরা, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই এক ছুটে যায় সেখান থেকে। কান্নাগুলো আর ধরে রাখতে পারছে না মীরা, অঝরে কেঁদে ফেলে। আজ তার খুব কষ্ট হচ্ছে, থাকবে না সে এখানে, আজই চলে যাবে। আর তার ভাইয়া যদি না চায় ও বাড়িতে সে থাকুক, তবে সেখানেও থাকবে না। যেদিকে দুচক যাবে সেদিকে চলে যাবে, তবুও সে এই লোকটার বাড়িতে থাকবে না। ওয়াশরুমে মীরার যে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে সে ব্যাগে পড়ল। জামা কাপড়গুলো গোছানো লাগবে না, আগে থেকে সবগুলো ব্যাগেই ছিল। কেননা মীরা তার জামা কাপড় তুর্য জামা কাপড়ের সাথে রাখেনি। কোথায় কি বলে বসে লোকটা, সেই ভয়ে আর ওই মুখও হয়নি। অবশ্য অসুবিধা হয় এভাবে প্রত্যেক দিন ব্যাগ থেকে বের করা ও ভরা। ট্রলি ব্যাগের হাতলটা হাতে নিয়ে যেই না মীরা বেরোতে যাবে, অমনি তার মনে পড়ে যায় তাদের বিয়ের রাতে তুর্যের বলা কথাগুলো। পা দুটো থেমে যায় সেখানেই। সে কী করে ভুলতে পারলো তার আর তুর্যের সম্পর্ক মাত্র 3 মাসের জন্য। দীর্ঘশ্বাস ফেলে মীরা। তার আবেগ তাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিয়েছিল কথাটা। এবার সে বুঝতে পারছে তুর্য কেন ওই রিজওয়ান নামে ছেলেটার কাছে তার আর তুর্যের বিয়ে ব্যাপারটা জানালো না। একটা তাচ্ছিল্যের হাসি হাসে মীরা, অতঃপর ব্যাগটা জায়গা মতো রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে মীরা, আর সামনে দেখতে পায় তুর্য ভ্রু কুঁচকে ওয়াশরুমের দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে সে এতক্ষণ মীরার জন্য অপেক্ষা করেছিল। তুর্যকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মীরার উদ্দেশ্যে তুর্য বলে, এই মেয়ে, তোমার সমস্যাটা কি বলবে? ওখান থেকে ওভাবে চলে এলে কেন? কি ভাববে রিজু? ম্যানারলেস কোথাকার। তুর্যর কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার মতো, যা মীরা সারা শরীরে মুহূর্তে দপদপ করে জ্বলে ওঠে। রাগে ফুঁসে ওঠে সে। ধপাধপ পা ফেলে টেবিলের ওপর থেকে নোটপ্যাডটা নিয়ে রাগে গজগজ করতে করতে লিখতে শুরু করে। অতঃপর লেখা হয়ে গেলে সেটা তুর্যের সামনে ধরে। তুর্য সেটা ধরা মাত্রই ধূপধাপ পা ফেলে সেখান থেকে বেরিয়ে যায় মেয়েটা। মীরার কাছে অবাক হয়ে যায় তুর্য, ওভাবে ঠায় দাঁড়িয়ে থেকে বলে, আশ্চর্য, এই মেয়ের আবার হলো কি? অতঃপর মীরা কি লিখেছে দেখার জন্য চোখ রাখে নোটপ্যাডে, আর দেখতে পায় সেখানে লেখা, মাত্র 3 মাসেরই তো ব্যাপার, সহ্য করে নিন এই ম্যানারলেসটাকে। চিন্তা করবেন না, সব ঠিক করে দেবো আগের মতো। চোয়াল শক্ত হয়ে যায় তুর্যর। অতঃপর দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে তো দেখছি 2 লাইন বেশি বোঝে। সময়টা এখন দুপুর 2:08। চৌধুরী বাড়ির কারোরই এখনও খাওয়া হয়নি, ওই সুনাফুর জন্য। ছেলেটা আসলে সবাই একসাথে খাবে। মীরা আজ শাড়ি পরেছে, তুলি নিজ হাতে তাকে সাজিয়ে দিয়েছে। নতুন বউ বলে কথা। টেবিলে খাবার সাজাচ্ছে মীরা, তুলি আর বুশরা। শান্তি চৌধুরী এখনও পর্যন্ত ঘর থেকে বেরোননি। কলিং বেলের শব্দে লাফিয়ে উঠে বুশরা, এক ছুটে দরজা খুলতে চলে যায়। ঘরে বসে ল্যাপটপে একটা ইমেল দেখছিল তুর্য। কলিং বেলের শব্দে তার বুঝতে আর অসুবিধা হলো না যে ছ্যাঁচড়াটা চলে এসেছে। হ্যাঁ, তুর্যের কাছে তানহার সুপাপা ছ্যাঁচড়াই বটে, যে ছেলে তার প্রত্যেকটা জিনিস নজর দেয়, এমনকি তার অনুপস্থিতিতে সেগুলো নিয়ে নেয়। এই ছেলেকে ছ্যাঁচড়া বলাই যায়। দরজা খুলে একটা সুদর্শন ছেলেকে দেখতে পায় বুশরা। তার চোখে রয়েছে কালো রঙের সানগ্লাস, হাতে ব্র্যান্ডের কালো রঙের ওয়াচ, ব্লু জিন্সের সাথে অফ হোয়াইট শার্ট, কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ। ছেলেটা তার সিল্কি চুলগুলো হাত দিয়ে সেট করছে বারবার। ভাইয়া, বলে ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়ল বুশরা। ছেলেটা দুবার পিছিয়ে গেল তার উপরে এভাবে পড়াতে, অতঃপর হেসে ফেলে শব্দ করে, এই পাগলি, ভেতরে যেতে দিবি না? দুদিকে মাথা নাড়ে বুশরা। যেতে দেবে না সে, এভাবেই তার ভাইয়াকে গলায় ঝুলে থাকবে। আবারও হেসে ফেলে ছেলেটা। ওভাবে ভেতরে ঢোকে বোনকে নিয়ে। তাদের পেছন পেছন ঢোকেন তুহিন আর জাহিদ চৌধুরী। এরা সবই ভেতর থেকে দেখছিল তুলি, মীরা আর সিঁড়ি দিয়ে নামতে থাকা তুর্য। মীরা ব্যতীত সবাই জানতো বুশরার রিয়াকশন এমনই হবে। অনেকদিন পর ভাইয়াকে পেয়েছি কিনা, এমন তো হবেই। তবে মীরা ছোট মাথায় কিছু ঢুকছে না। বুশরা ছেলেটাকে বলছে ভাইয়া, আর দেখে বোঝা যাচ্ছে মেয়েটা তার ভাইয়াকে খুব মিস করছে। কিন্তু ছোট মাথায় অত ভাবতে হবে না তোমায়, ওটা বুশরার নিজের ভাই শুভ। পাশ থেকে বলে তুলি। তুলির কথায় আর অবাক হয় মীরা। সে তো জানতো তুর্যরা 2 ভাই আর 1 বোন, তাহলে এটা আবার। তার ভাবনার মাঝে তুর্যর গলায় আওয়াজ শুনতে পাওয়া যায়, বুশরা ছাড় এবার ওকে, ফ্রেশ হতে দে, খিদে পেয়েছে তো সবার, ওকে দেখে ক্লান্ত লাগছে। তুর্যর গলায় ভাইয়াকে ছেড়ে দেয় বুশরা, অতঃপর নাক টেনে বলে, যাও ফ্রেশ হয়ে নাও, তোমার সাথে খাবো বলে আমরা কেউ খাইনি এখনো।
এতক্ষণ নিঃশব্দে কান্না করছিল বুশরা। বুশরার চোখের পানি মুছিয়ে দিয়ে কপালের একপাশে একটা চুম্বন এঁকে দেয় শুভ। অতঃপর এদিক সেদিক তাকিয়ে বলে, মামি আর আমার ছোট মাটাকে দেখছি না কেন? তুলি আর মীরা রান্নাঘরের দিকে থাকায় এখনও শুভর চোখে পড়েনি তারা। তুলি সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, তোমার দুই মামি এখন ঘুমে। একজন সেই ভোরে উঠে সারাক্ষণ টলছিল, তাই তাকে খাইয়ে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মা তো ওনার মাথা নিয়ে উঠতে পারছেন না। এবার আমি চলে এসেছি, সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, কেমন আছো ভাবিমণি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এখানে আসার আগে খারাপ ছিলাম, তবে এখন খুব ভালো লাগছে। আচ্ছা যাই, ফ্রেশ হয়ে আসি। তোজোর আবার খিদে পেয়েছে খুব, বলে হেসে দেয় শুভ। অতঃপর সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে আচমকা তুর্যকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস ভাই? ভালো, গম্ভীর স্বরে বলে তুর্য। এই লোকটা আসলেই খারাপ। সে না হয় তার কিছু হয় না, কিন্তু তুলিবুবু তো বলল যে ছেলেটা তাদের ভাই। মনে মনে কথাগুলো ভেবে মুখ পাকায় মীরা। মাহিরের রুমের বারান্দায় চুপটি করে বসে আছে মিলি। কোনো রকম নরণচরণ দেখা যাচ্ছে না তার মধ্যে, নড়লেই যে মুশকিল। মাহির যে তাকে হুমকি দিয়েছে, এক চুলো যদি সে নড়ে তবে তার কপালে খারাপই আছে বলে শাওয়ার নিতে গেছে সে। আর মিলিও তার কথা অক্ষরে অক্ষরে পালন করছে, তাই তো পুতুলের ন্যায় এখনও বসে আছে। মিলি এদিকে আয়। ওয়াশরুম থেকে বেরিয়ে মাহির তাকে ডাক দেয়। মিলির মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায় না, সে আগের ন্যায় চুপটি করে বসে আছে। এত রেগে যায় মাহির, কিন্তু রাগের মাথায় কিছু করতে সে নারাজ। সে চায় না আর কোনো দূরত্ব, তাই রাগটাকে সামলে নিয়ে আবারও ডাকে, জান, তুই আসবি নাকি আমি কোলে করে নিয়ে আসবো? মাহিরের জান সম্বোধনে রেগে যায় মিলি। অতঃপর বসা থেকে উঠে পড়ে। লোকটাকে আজ সে কিছু কড়া কথা শোনাবে। কি পেয়েছে কি সে? যখন যা ইচ্ছে হবে তাই করবে। সামনের জন কি চায় সেটা একবারের জন্য ভাববে না। যতটা না রাগ নিয়ে এসেছিল তার দ্বিগুণ লজ্জায় পড়ে যায় মিলি। মাহিরের কোমরে একটা টাওয়াল পেঁচানো ও আর একটা হাতে ধরা। চুল মোছা হয়নি তার। মাথা থেকে ফোঁটা ফোঁটা জলকণা ঘাড় চিবুক বেয়ে শরীরে মিশছে। তা দেখে একটা শুকনো ঢোক গেলে মিলি। তার হাওয়া টাইট, নিজের জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না সে, শুধু নয়নজোরে এদিক সেদিক করছে। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন জান? বলে মাহির বিছানার একপাশে পা ঝুলিয়ে বসলো। অতঃপর আবারও ইশারায় তাকে ডাকলো। এক পা করে মাহিরের সামনে গিয়ে দাঁড়ালো মিলি, বেশ দূরত্ব বজায় রেখে। তবে সেই দূরত্ব ছিল অল্পক্ষণের জন্য। এক নিমিষে মাহির তার লম্বা হাত বাড়িয়ে মেয়েটার কোমরের একপাশে টান দিয়ে দূরত্বটা ঘুচিয়ে দিল। অতঃপর আর এক হাতে থাকা টাওয়ালটা মিলের কাঁধে রেখে দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। নে, মাথাটা মুছে দে ঝটপট। মায়ের এরূপ কাণ্ডে মিলি সারা শরীর মৃগী রোগীর ন্যায় কাঁপুনি উঠতে নিলে নিজেকে সামলে শক্ত করে দাঁড়ায়। অতঃপর কাঁধ থেকে টাওয়ালটা নিয়ে মাহিরের চুল মুছে দেয়। মেয়েটাকে দেখে বোঝার উপায় নেই আদেও সে বিরক্ত কিনা। একদম চুপচাপ অনুভূতিহীন কাঠের পুতুল মনে হয় মাহিরের কাছে। মিলি আস্তে করে ডেকে ওঠে মাহির। কোনো রকম উত্তর না দিয়ে মাহিরের দিকে তাকায় মিলি, সেটাও খুব অল্প সময়ের জন্য। অতঃপর চোখ সরিয়ে নেয়। মিলি বোঝার চেষ্টা করে সব কিছু ঠিক করে নিতে চাই আমি, শুধুমাত্র তোর কথা ভেবে সেদিন। ব্যাস, অনেক ভেবে ফেলেছে তোমরা আমার জন্য। এবার আল্লাহর ওয়াস্তে আমাকে একা ছেড়ে দাও। আমার নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে দাও। দয়া করে নিজেদের সিদ্ধান্তগুলো আমার ওপর আর চাপিয়ে দিও না। মিলি সারা শরীরে যেন নাম না জানা মহাশক্তি এসে ভর করেছে। তাই তো মাহিরের বলিষ্ঠ হাত দুটো এক ঝটকায় দূরে সরিয়ে চলে গেল। গন্তব্য হয়তো নিজের রুম। মিলির বলা প্রত্যেকটা কথা এখনো পর্যন্ত মাহিরের বুকের বাম পাশে ছুরির ন্যায় খোঁচাচ্ছে। আঁখি জোড়া তার জ্বালা করছে। সে কি কাঁদছে? না না, ছেলে মানুষদের কাঁদতে নেই, দুর্বল হতে নেই। নতুবা সামনের জনকে কিভাবে সামলাবে? পাহাড় সমান অভিমানী বা ভাগাবে কিভাবে? চোখ বুজে বড় বড় দুটো শ্বাস নেয় মাহির। অতঃপর বিড়বিড় করে বলে, খুব কষ্ট দিয়ে ফেলেছি তোকে, আর না জান। এবার তোর সুখের পালা। দেখি সুখের চাদরে মুড়িয়ে রাখবো তোকে। চৌধুরী পরিবারে মিলা তুলি ব্যতীত সকলে একসাথে খেতে বসেছেন টেবিলে। বাড়ির বউ দুটো কেউ বাদ দিতে চায়নি তারা। তবে তুলি আবদার করে বসে সে আর মীরা তাদের বেড়ে খাওয়াবে, তাই আর না করেননি। এখনও পর্যন্ত তুর্য মীরাকে খেয়াল করেনি। সে কোনো দিকে না তাকিয়ে এক নাগাড়ে খেয়ে চলেছে। হঠাৎ তার নাকে ভেসে আসে রাতে পাওয়া সেই মিষ্টি মেয়েলি গন্ধটা। আবেশে চোখের পাতা দুটো বন্ধ হয়ে যায় তুর্যর। তার বুঝতে বাকি থাকে না এই গন্ধের উৎস কোথায়। মুচকি হেসে চোখ খুলে পাশে তাকাতে দেখতে পায় লাল টুকটুকে শাড়ি পরিহিতা মীরাকে। টানা টানা চোখে হালকা করে কাজল পরা, কপালে মাঝখানে ছোট্ট একটা টিপ। প্রতিদিনের মতোই কানে ছোট ছোট একজোড়া কানের, গলায় পাতলা চেইন। ব্যাস, এতে মেয়েটাকে অপরূপা লাগছে। তবু তুর্যের কাছে মনে হচ্ছে কোথাও একটা কমতি আছে মেয়েটার মুখে।
এই তো পেয়েছে। মেয়েটার মুখের হাসিটা এখন গায়েব, কিন্তু কেন? সে হাসির অনুসন্ধান করতে গিয়ে দেখে মেয়েটা কেমন ফ্যাকাশে মুখ নিয়ে তার দিকে একবার তো নিজের হাতের দিকে আর একবার তাকাচ্ছে। মীরার দৃষ্টি অনুসরণ করলে তার চোখ মুখ শক্ত হয়ে যায়। সে দেখে মীরার ডান হাতটা শুভ তার বা হাতের মুঠোয় নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে মুখে তার হাজারো মুগ্ধতা, আর বাড়ির সবাই অবাক হয়ে দেখছে শুভর কাণ্ড। আচমকা বসা থেকে উঠে পড়ে শুভ, অতপর মীরার সামনে সোজা হয়ে দাঁড়ায়। তখনও মীরার হাত শুভর হাতের মুঠোয় বন্দী। আই ক্যান্ট বিলিভ দ্য রেড রোজ। ইউ আর মাই হোয়াইট রোজ, হোয়াইট রোজ। ক্যান আই হাগ ইউ ওয়ান্স? উত্তেজিত হয়ে বলা শুভর কথায় কেঁদে ফেলে মীরা। এদিকে তুর্যের মাথা ফেটে যাচ্ছে রাগে। এই মেয়ে এত সাজার সাহস পায় কোত্থেকে? একে তো পরে দেখে নেবে তুর্য, এখন সে শুভকে দেখবে। বসা থেকে উঠে পড়ে তুর্য। এক ঝটকায় শুভর হাতের মুঠো থেকে মীরার হাতটা ছাড়িয়ে এক পাশ থেকে তাকে জড়িয়ে ধরে। অতপর শুভকে উদ্দেশ্য করে হিসিয়ে বলে, দূরে থাকবি এর থেকে, বউ ও আমার। এক মুহূর্ত আর দাঁড়াল না তুর্য, ওভাবে মীরাকে এক পাশ থেকে জড়িয়ে হাঁটা ধরল নিজের রুমের উদ্দেশ্যে। মীরা তুর্যর দিকে তাকিয়ে দেখে রাগের চোটে লোকটার ফর্সা মুখটা পুরো লাল হয়ে গেছে, চোয়াল তার শক্ত। তুর্যের শুভকে বলা কথাটা তার একদমই খারাপ লাগেনি, বরং খুব বেশি ভালো লেগেছে। এদিকে শুভর মুখখানা দেখার মতোই হয়েছে। এখনো পর্যন্ত সবাই তার দিকে তাকিয়ে আছে, বেশ অস্বস্তি লাগছে তার। এবার জাহিদ চৌধুরী ওনার মুখ খোলেন। এসব কী ধরনের আচরণ বেটা? তোমার থেকে অন্তত এসব আশা করিনি। মামার কথায় শুভ নিজের মুখটা আরও করুণ করে ফেলে। অতঃপর বলে, আই এম সরি মামা, কিন্তু তুর্য এসব কী বলে গেল? ওর বিয়ে মানে? হোয়াইট রোজকে দেখে তো মনে হচ্ছে 18ই হয়নি। সব হয়েছে, ওর 18 হয়েছে আর ওদের বিয়েও হয়েছে। ওসব ছাড় আর খাওয়ায় মন দে, শান্ত স্বরে বলে তুহিন। মনটা খারাপ হয়ে যায় শুভর এসব শুনে। আর কিছু খেতে পারে না সে। সবার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে উঠে পড়ে চেয়ার ছেড়ে। অতঃপর বলে, আমার খাওয়া শেষ, ওপরে যাচ্ছি, ক্লান্ত লাগছে খুব। এতক্ষণ যাবৎ যা কিছু হলো সবটা নীরব দর্শকের মতো দেখছিল তুলি, বুসরা ও শান্তি চৌধুরী। তবে তিনি আর চুপ থাকতে পারলেন না। স্বামীর উদ্দেশ্যে ওনার সেই লম্বা বাণী শুরু করে দিলেন। দেখেছো মেয়েটা কেমন বেহায়া? ছেলেটা আমার আসা মাত্রই কেমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল। আর তো আর সোনা বাবাটা আমার ঠিকঠাক খেতেও পারলো না। কেমন? ব্যাস অনেক বলেছ। আসলে কি তুমি চোখে দেখো না? মেয়েটাকে খেতে না দিয়ে তোমার ছোট নবাব তাকে টেনে নিয়ে গেল, আর বললে বিব্রতকর। বিব্রত, অস্বস্তি, লজ্জায় তো ফেলেছে তোমার সোনা বাবাটা। দেখলে না মেয়েটা কেমন ডুকরে কেঁদে উঠেছিল? নাকি সেই সময় তোমার চোখে ছানি পড়েছিল? কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন জাহিদ চৌধুরী। তুহিনও বাবাকে অনুসরণ করে মানে মানে কেটে পড়ল সেখান থেকে। সে জানে এখন তার মম তার কাছে তার ড্যাডের নামে অভিযোগের বস্তা নিয়ে বসবে, তাই সামন থেকে মানে মানে কেটে পড়া শ্রেয় বলে মনে করল তুহিন। আসলে সে বাপের ন্যাওটা কিনা। শান্তি চৌধুরী থম মেরে চোখ মুখ শক্ত করে বসে আছেন। দেখেই বোঝা যাচ্ছে তিনি ভেতরে ভেতরে ফুঁসছেন রাগে। এই বয়সে এসেও তাকে ছেলে মেয়েদের সামনে অপমানিত হতে হলো ভেবে আরও দ্বিগুণ রেগে গেলেন তিনি মীরার ওপর। ঘরে ঢুকে এক ঝটকা মীরাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল তুর্য। আচমকা এমন হওয়াতে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না মীরা, যার ফলস্বরূপ পড়ে গিয়ে পড়ল সে। এতে বেশ অবাক হয়ে যায় মীরা। অতঃপর চোখ তুলে ওপরের দিকে তাকালে দেখতে পায়